আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির জন্য নতুন কিছু প্রস্তাব পর্যালোচনা করছে। তবে একই সঙ্গে গোষ্ঠীটি স্পষ্ট করেছে তারা এমন একটি চুক্তি চায় যা ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের পুরোপুরি অবসান ঘটাবে। এক বিবৃতিতে হামাস জানায় মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা নতুন কিছু প্রস্তাব পেয়েছে এবং যুদ্ধবিরতির বিষয়ে চুক্তিতে পৌঁছতে তাদের সঙ্গে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির পর হামাসের পক্ষ থেকে এই ঘোষণা এলো। ট্রাম্প জানান ইসরায়েল গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবের সম্মতি দিয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠার আগেই তিনি হামাসকে এই প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েল এবং হামাস উভয়ের ওপরই চাপ বাড়াচ্ছেন যেন যুদ্ধবিরতি ও গাজায় আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য একটি সমঝোতায় পৌঁছানো যায়। ট্রাম্প বলেন এই ৬০ দিনের সময়টুকু ব্যবহার করা হবে যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করার পথে অগ্রসর হতে। তবে ইসরায়েল জানিয়েছে হামাসকে পরাজিত না করা পর্যন্ত তারা যুদ্ধ শেষ করবে না। আগামী সপ্তাহে ট্রাম্পের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। তবে হামাসের ঘোষণায় যুদ্ধ শেষ করার দাবি আবারও জোরালোভাবে উঠে আসায় নতুন এই প্রস্তাব বাস্তবে কোনো যুদ্ধবিরতিতে রূপ নেবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। হামাসের বিবৃতির কিছুক্ষণের মধ্যে নেতানিয়াহু সোশ্যাল মিডিয়ায় বলেন যুদ্ধ পরবর্তী গাজায় হামাস থাকবে না। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায় ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যদি যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা অগ্রগতি না হয় তাহলে গাজায় সেনা অভিযান আরও তীব্র করা হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেন আমরা রাফায় যা করেছি গাজা সিটি ও কেন্দ্রীয় শরণার্থী শিবিরগুলোতেও তা করব। সব ধ্বংসস্তূপে পরিণত হবে। এটা আমাদের পছন্দের পথ নয়, কিন্তু যদি বন্দি মুক্তি চুক্তির দিকে কোনো অগ্রগতি না হয় তাহলে আর কোনো বিকল্প থাকবে না। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেন গাজায় আটক বন্দীদের মুক্তির যে কোনো সম্ভাবনাকে কাজে লাগানো উচিত। আরও বলেন মার্কিন সমর্থিত প্রস্তাবের পক্ষে মন্ত্রিসভা এবং সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক সমর্থন রয়েছে। তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এখন পর্যন্ত এই প্রস্তাবকে প্রকাশ্যে সমর্থন করেননি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে একটি নতুন আইন অনুমোদন করেছেন। গত মাসে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার পর জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। বুধবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন জানায় মাসুদ পেজিশকিয়ান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন। কয়েকদিন আগেই ইরানের পার্লামেন্ট একটি প্রস্তাব পাশ করে যাতে IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিতের আহ্বান জানানো হয়। প্রস্তাব অনুযায়ী এখন থেকে IAEA পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনায় প্রবেশের জন্য দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের প্রয়োজন হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী IAEA প্রধান রাফায়েল গ্রোসিকে বলেন যিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানাননি এখন আর তিনি ইরানে প্রবেশ করতে পারবেন না। গ্রোসি সম্প্রতি যুদ্ধ কবলিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের আবেদন জানালেও ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন এই পরিদর্শনের চেষ্টা অর্থহীন এবং কূটকৌশল। ১২ দিনের যুদ্ধে ইসরায়েলের হঠাৎ হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। জবাবে ইরান ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোর্দো, ইস্পাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনায় অভূতপূর্ব হামলা চালায়। ২৪ জুন দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, যদিও এর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি স্বীকার করেছেন যে গুরুতরভাবে ক্ষতি হয়েছে, তবে তিনি CBS ইভিনিং নিউজে এক সাক্ষাৎকারে বলেন বোমা মেরে বিজ্ঞান ও প্রযুক্তিকে ধ্বংস করা যায় না। ইসরায়েল এবং কিছু পশ্চিমা দেশ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়, যা তেহরান বারবার অস্বীকার করে আসছে। এদিকে গত মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরোধ এবং সেখানে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করছে যুক্তরাষ্ট্র। আর ইরানের হরমুজ প্রণালী অবরোধের দিকে এগোনোর এই বিষয়টি ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। রয়টার্স বলছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রে জানা গেছে গত মাসে ইরানি সেনাবাহিনী পারস্য উপসাগরে তাদের নৌযানে মাইন তোলার প্রস্তুতি নিয়েছিল, যা ওয়াশিংটনের উদ্বেগ বাড়িয়ে দেয় যে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালী অবরোধের দিকে এগোচ্ছে।
এই তথ্যটি আগে প্রকাশ হয়নি। দুই মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানিয়েছেন, গত 13 জুন ইসরায়েল ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এই প্রস্তুতির বিষয়টি যুক্তরাষ্ট্রের নজরে আসে। মূলত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বৈশ্বিক বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হতো এবং জ্বালানির দাম হু হু করে বাড়ত, কারণ বিশ্বে পরিবেশিত মোট তেল এবং গ্যাসের 1/5 এই পথ দিয়ে যায়। তবে এখনও পর্যন্ত ইরান এই মাইনগুলো প্রণালীতে বসায়নি। ফলে মার্কিন কর্মকর্তারা বলছেন, এটি হয়তো বাস্তব অবরোধের পরিকল্পনা ছিল না, বরং যুক্তরাষ্ট্রকে চাপে রাখার কৌশলও হতে পারে। তবে একই সঙ্গে তারা এটাও বলছেন, এটা ভবিষ্যতের জন্য ইরানের প্রস্তুতিও হতে পারে। গত 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের পক্ষে একটি প্রস্তাব পাশ করে। যদিও এটি বাধ্যতামূলক কিছু ছিল না এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে কেবল ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের হাতে। কিভাবে যুক্তরাষ্ট্র এই মাইন লোডিংয়ের তথ্য পেয়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, মানব গোয়েন্দা এবং দুটির সমন্বয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে। ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা এবং গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে যেসব প্রতিষ্ঠান সহায়তা করছে সেগুলোর তালিকা তৈরি করেছেন অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। এই তালিকায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট সহ 48টি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে। এই সম্পর্কিত প্রতিবেদন বৃহস্পতিবার জেনেভায় সংবাদ সম্মেলনে উপস্থাপন করার কথা রয়েছে। বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় অ্যালফাবেট ইনকর্পোরেটেড ও অ্যামাজনের নামিদামি প্রতিষ্ঠান রয়েছে। এই তদন্তের অংশ হিসেবে 1000-এর বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডেটাবেস তৈরি করা হয়েছে। ইসরায়েলের চিরস্থায়ী দখলদারিত্ব অস্ত্র প্রস্তুতকারক এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য পরীক্ষা নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। সেখানে চাহিদা এবং যোগানের সুযোগ রয়েছে, তবে নজরদারির ঘাটতি রয়েছে, কোনো জবাবদিহিতাও নেই। প্রতিবেদনে আরও বলা হয়, এসব বড় প্রতিষ্ঠান এখন আর শুধু ইসরায়েলের দখলদারিত্বে যুক্ত নয়, বরং গণহত্যার অর্থনৈতিক কাঠামোয় যুক্ত হয়ে গেছে। 2024 সালে আলবানিজ এক বিশেষ মতামতে বলেছিলেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে। প্রতিবেদনে বলা হয়, অনুসন্ধানে গাজায় কেন ইসরায়েল গণহত্যা অব্যাহত রয়েছে, এই গণহত্যা অনেকের জন্য লাভজনক হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদনে অস্ত্র এবং প্রযুক্তি কোম্পানিগুলোর নাম এসেছে। ইসরায়েল বর্তমানে বিশ্বের বৃহত্তম অস্ত্র ক্রয় কর্মসূচির অংশ হয়ে উঠেছে। ইসরায়েলের F-35 যুদ্ধবিমান সংগ্রহ প্রকল্পের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক লকহিড মার্টিন। এই যুদ্ধবিমানের বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন দেশে তৈরি হয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা শুরুর পর থেকে অর্থনীতির অংশীদার প্রতিষ্ঠানগুলো আরও গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে। প্রতিবেদনে প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, তারা যেন অবিলম্বে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বে যুক্ত কার্যক্রম থেকে বিনিয়োগ প্রত্যাহার করে। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে ভীত নন। মামদানির প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরই ট্রাম্প তাকে পাগল ও কমিউনিস্ট বলে আক্রমণ করেন এবং হুমকি দেন, যদি মামদানি অভিবাসন সংস্থা ICE-কে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। প্রতিক্রিয়ায় মামদানি বলেন, প্রেসিডেন্ট আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি দিয়েছেন, শুধু এই কারণে যে আমি আমাদের শহরে ICE-এর তাণ্ডব থামাতে চাই। আমি কোনো আইন ভাঙিনি, আমি এই ভয়ভীতি মেনে নেব না। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের। তিনি আরও বলেন, এই হুমকি শুধু আমার প্রতি নয়, এটি একটি বার্তা যে যদি তুমি মুখ খোলো তারা তোমার পেছনে লাগবে। ট্রাম্পের প্রশংসায় ভূষিত নিউ ইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসকেও কটাক্ষ করেছেন মামদানি। বলেন, এই প্রশংসা অবাক করার মতো নয়, বরং তা প্রমাণ করে কেন এরিক অ্যাডামসের সময় শেষ হওয়া দরকার। ভারতীয় বংশোদ্ভূত মামদানি 1998 সালে 7 বছর বয়সে আমেরিকায় আসেন। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুব সমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলে অভিহিত করছেন। তিনি আসন্ন নভেম্বর নির্বাচনে নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।